মানে নেয়ার টু দ্য গভর্নমেন্ট হওয়ার যে পরিকল্পনা, সেগুলোর অংশ ছিল এইগুলা। এখন আপনি যে কথাটা আনলেন যে পাবলিক সেন্টিমেন্ট, হ্যাঁ এটা ঠিক যে যদি এখন আওয়ামী লীগকে কার্যক্রম করার জন্য সুযোগ দেয়, অবশ্যই জনগণ এই ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে মাঠেও নামতে পারে, দ্যাট ইজ ট্রু। এটার মানে হচ্ছে এই যে ইমোশনের মূল্য থাকে, ইমোশনকে কেয়ার করা উচিত। একইভাবে আপনি যদি গণভোট আনেন আর জুলাই সনদ আনেন, যেটার ব্যাপারে বারবার বলা হচ্ছে এটা ইমোশনের জায়গা নয়, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, তাহলে আপনি সেন্টিমেন্টের কথা আসলো কেন, ইমোশনের কথা আসলো কেন? তারা গণহত্যা করেছে এবং গণহত্যা করছে ফাইনালি যদি আপনি ধরেন, আমাদের কাছে আনসিন, আমরা কিছু দেখি নাই, কিন্তু যেভাবে গুলি টুলি চালানো হয়েছে, হেলিকপ্টারে গুলি বলেন, মাঠে সরাসরি গুলি বলেন, যেটাই বলেন না কেন, সেটা একটা চূড়ান্ত ডিরেকশন কিন্তু টপের কাছ থেকে আসতে হয়েছে। টপের কাছ থেকে না আসলে, শুধু আসলেই হয় না, টপ আবার গ্যারান্টি দিছে 2014 সালের পর থেকে বা ক্ষমতা থেকে চলে যাওয়ার 5-7-10 বছর আগে থেকে যে সমস্ত কর্মকাণ্ড করছে এই প্রশাসনের লোকজন, সবাই কিন্তু পার পেয়েছে। ওই 10 বছরে কিছু হয় নাই, এখনও কিছু হয় নাই। যারা পালাইছে তারা হয়তো একান্তই ওই যে কিছু মেরে পিটাইয়ে মারছে এই ধরনের ভয় থেকে পালাইছে, কিন্তু আলটিমেটলি কিছুই কিন্তু হয় নাই। তো এখন তো আজকে এই সেন্টিমেন্টে গুরুত্ব দিচ্ছেন শুধুমাত্র আপনি ক্ষমতায় থাকার জন্যে। এখানে তো সেন্টিমেন্টের কোনো জায়গা হওয়া উচিত না। সেন্টিমেন্ট মানে কিন্তু ইমোশন, ইমোশনের জায়গা হবে কেন? বীরদর্পে কাজ করবেন। আপনি তো জুলাই সনদ কার্যকর করছেন না, গণভোটকে মানছেন না, এনে গণভোট অধ্যাদেশ বাতিল করে দিছেন। সেটার পরিপ্রেক্ষিতে জবাব আসে এরকম যে এটা কি ইসের জায়গা না, ইমোশনের জায়গা না, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। বিষয়টা কনফিউজিং, কন্ট্রাডিক্টরি হলো না? আপনি তো একটা স্ট্যান্ডে থাকবেন, এতগুলা লোক মরল যেভাবেই হোক, সেটাকে আপনি কোনো গুরুত্ব দিবেন না এবং সেটাকে চিন্তা করে যে একটা বড় দল একটা সেন্টিমেন্ট। আমি কিন্তু এটার পক্ষে বিপক্ষে না। আপনি দল বন্ধ করবেন কি করবেন না ভিন্ন কথা। অন্তর্বর্তীকালীন সরকার যখন এটাকে নিষিদ্ধ করা হয়েছিল কিংবা বন্ধ করতে চাইছিল আওয়ামী লীগের রাজনীতি, তখন কিন্তু আজকে ক্ষমতাসীনরা তখন বলছিল আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কোনো কিছু বন্ধ করতে চাই না, এবং যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু রাজনৈতিক অধিকার হরণ করা ঠিক নয়। কিন্তু আজকে রেজাল্টটা কি দাঁড়াইলো? সো ইউ আর পেইং যে আপনি আপনার নিজের অবস্থানটাকে সবচেয়ে বেশি দেখতেছেন সব দিক থেকে। একদিকে জুলাই চেতনার বাস্তবায়ন করছেন না, জুলাই ঘোষণা সনদের বাস্তবায়ন করতেছেন না, গণভোটের মূল্য দিচ্ছেন না। এটা কিন্তু পুরো আওয়ামী বিরোধী। এই জুলাই সনদ বাস্তবায়ন যদি করেন, গণভোটের আলোকে যদি সংবিধান সংস্কার হয়, সব আওয়ামী লীগের বিরুদ্ধে যায়। সেটা না করা মানে কিন্তু আওয়ামী লীগের পক্ষে থাকা। আপনি বিষয়টাকে ওইভাবে চিন্তা করতে হবে। আবার সেন্টিমেন্টের মূল্য দিচ্ছেন, কোন জনগণের সেন্টিমেন্টের মূল্য দিচ্ছেন? তাহলে জুলাই সনদ যারা চাইছে তারা জনগণ না? সব মিলে জনগণ ধরলে তারাও জনগণ। তাহলে আপনি যে সেন্টিমেন্টের গুরুত্ব দিচ্ছেন, সেটা কি আপনার জনগণের নিরাপত্তার জন্যে, যারা আপনার দলের সাথে সংশ্লিষ্ট? আমি কিন্তু আলোচনা করতেছি, আমার এখানে কোনো আমার লাভ লোকসান কিচ্ছু নাই। আপনি এইভাবে তো চলবে না। 2 নম্বর আসেন, এত বড় একটা শক্তি আওয়ামী লীগ, তো আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে আপনি কি প্রিভিলেজ দিচ্ছেন যে জামাত এবং এনসিপি যারা অপোজিশনে আছে, এটা যদি চলমান থাকে আর একটা ইলেকশন পর্যন্ত? আমি জানি না, কারণ জামাত এরকম বারবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আলটিমেটলি তারা আবার রাজনীতি করার সুযোগ পাচ্ছে, তাদের আরো বেশি বেড়ে গেছে। 1 2 নম্বর, জামাতের বিরুদ্ধে 2টা দল দ্বিদলীয় শাসন ব্যবস্থায় 2টা দল 55 বছর যাবত আপনারা বিরোধিতা করতেছেন, কোনো সন্দেহ নাই। কখনো কখনো তাদেরকে নিয়ে মন্ত্রী বানাইছেন, কখনো কখনো তাদেরকে নিয়ে আন্দোলনও করেছেন, আবার 24 আওয়ার্স তাদের বিরোধিতা। যদি বিরোধী থাকবেই, একটা পাওয়ারফুল দল, রাজনৈতিক দল, যারা মোটামুটি 25-30 বছর, বিশেষ করে শেখ হাসিনা এবং বেগম খালেদার নেতৃত্ব যদি আমি ধরি, 25 বছর পার করছে। সেই 25 বছরে কিন্তু আপনার ওই রাজনীতি টিকে রয়েছে এই জামাত ইসলামের, এবং সবশেষে তারা এখন 68টা সিট পাইলো। এটা কোন পদের বিরোধিতা রে ভাই? আপনি সে 68টা সিট পাইলো, আবার আপনি এত বড় 2টা দল, একটা দলের বিরোধিতা করে আপনি শেষ করতে পারতেছেন না এখন পর্যন্ত। আজকে 68টা সিট পাইছে, কেউ কেউ বলে ইঞ্জিনিয়ারিং করে পাইছে, ইঞ্জিনিয়ারিং করে পাইলে তো ক্ষমতাই নিতে পারতো। 68টা সিট তো পাইছে। তাহলে আমরা কি ধরনের বিরোধিতা করি? স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ, এটা একটা বিভাজন মাত্র। তাহলে আর কি? আপনি এখন তার বাড়িতে কিন্তু বিরোধী দলের নেতা হিসেবে জামাতের ভদ্রলোকের বাড়িতে 5 বছর জাতীয় পতাকা উড়বে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের এই বিভাজন দূর হওয়া দরকার। এই স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, আমরা বাংলাদেশি যদি আমরা ভাবতে না পারি, তাহলে এইগুলো চলমান থাকবে। এখন আসি আবার সেই জায়গাটায় ফিরে আসি। পাবলিক সেন্টিমেন্টের মূল্য দিয়ে যখন আপনি এই তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখতেন, তার মানে কি আপনার ইচ্ছা নাই নিষিদ্ধ রাখার?
আপনাদের ব্যাখ্যায় মনে হয় আপনার নিষিদ্ধ রাখার ইচ্ছা নাই। এটা আরও মানে আছে। আরও মানে হচ্ছে এই যে কালকে যদি যেমন জামাত ইসলামেরটা ফেরত আনছে কোর্ট কাছারি দিয়ে, তো কালকে যদি এসে আওয়ামী লীগ এখানে রিট ফিট করে তারা তাদের এটা ফেরত পাইতেও পারে। বাট আমি একজন সাধারণ লোক হিসাবে আমি বলবো আজকে পর্যন্ত আমি আওয়ামী লীগের কোনো অনুশোচনা দেখি নাই। আর অনুশোচনা দেখলেই বা আপনি মাফ করবেন কেন? বিচারটা প্রপারলি হওয়া উচিত। আমরা এত বেশি কনফিউজিং, বিচারের দিকেও গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে, আপনি প্রপারলি বিচার করে ফেলেন না খুব দ্রুত। ট্রাইব্যুনালে মামলা হয়েছে, সব কিছু রায়গুলো তো হয়ে যেতে পারে। ইতিমধ্যে আবু সাইদের মামলার রায় হয়েছে, রায় নিয়ে আমি বিতর্ক করবো না, রায় নিয়ে অনেক কথা হয়েছে। আমি ফেসবুকে দেখলাম একজনে বলছে আমরা নির্দোষ, আমাদের ওগুলো নিয়ে আমার কথা নাই, কারণ কোর্ট জাজমেন্ট দিছে সেটা ভিন্ন কথা। কোর্টের জাজমেন্ট নিয়ে আমি কথা বলতে চাই না। ন্যায় অন্যায় সেটা কোর্ট যাচাই করবে, আরও ফোরাম আছে। এইবার আসেন, এই যে নিষিদ্ধ করে থাকতে পারতেছি বা সেন্টিমেন্টের উপরে গুরুত্ব দিতেছি, বিষয়টা আসলে কি? বিষয়টা কি বিএনপি অর্থাৎ আওয়ামী লীগ যাদের উপর নির্ভর করতো, প্রত্যেকটা দলের কিন্তু একটা শক্তি থাকে, এবং আভ্যন্তরীণ শক্তিটা আমি বলবো, আভ্যন্তরীণ শক্তির ভিতরে হলো মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন বলতে মিলিটারি প্রশাসন, পুলিশ প্রশাসন, এগুলো হলো সরকারের যন্ত্র। আর অন্যান্য প্রশাসন যেটি আছে ওগুলো ওই যন্ত্র না। অন্যান্য প্রশাসন দুর্নীতির মামলায় ঢুকাবে, আপনি ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে নাচাবে, নানান কিছু করতে পারে। এই সব কিছু মিলে আপনাকে কাস্টডিতে নিতে হলে লাগতেছে এই পাওয়ারগুলো। এই মিডিয়া, এই প্রশাসন এবং বিজনেস অলিগার্ক যারা আছে, যারা নিয়ন্ত্রণ করে সরকারকে, সেইটার গ্যারান্টি দরকার যে কোনো দলের ক্ষমতায় থাকার জন্য সেটার গ্যারান্টি দরকার। এবং এই শক্তিগুলার বুদ্ধিদাতা কারা সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু যদি এইটাকে চিন্তা করে যে এই তিনটা কমিউনিটি আমার থাকা দরকার, সেই তিনটা কমিউনিটির কাছে নিশ্চয়তা পাওয়ার জন্য এই সমস্ত করতে হচ্ছে কিনা সেটা একটা বিষয়। পাশাপাশি আপনি যদি আসেন, আমরা আগে যে সেন্টিমেন্টটা দেখছি তাতে আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করছে। তখন যদি আজকের বিএনপি সরকার আরও বুদ্ধিমান হইতো, তখন ওই মুহূর্তে যদি তাকে দিয়ে আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করা যেত, সমস্ত ব্লেম কিন্তু আজকে চলে যেত ইন্টারিম গভর্নমেন্টের উপরে। সেটুকুও তাদের বোঝার ক্ষমতা হয় নাই। কার বুদ্ধিতে তখন তারা এগুলো অপোজ করছে আমরা ঠিক জানি না। অনেক কিছু করানো যেত ওই অন্তর্বর্তীকালীন সরকারের দিয়ে, এবং সবটা কিন্তু তার উপরে চাপাইয়া দেওয়া যেত। এবং আমার ধারণা যে আজকে যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, তাহলে আমার কাছে মনে হয় ইউনূস সাহেব লম্বা সময় না পেলেও ওই 1.5 বছর খুব পিসফুলি থাইকে যেই কাজগুলা এখন করতে চাচ্ছে অনেকে, যেমন এই যে নিষিদ্ধ করা, এই সমস্ত কাজগুলা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে করানো যেত নিজে নির্দোষ থেকে। পাশাপাশি আরেকটা কথা বলি, এই স্টুডেন্টের সাথে রিলেটেড হলো আবার শিরিন শারমিন চৌধুরী। এখন শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তার করলো সম্প্রতি। শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তারটা কেন করলো? কোত্থেকে? সার্ভিলেন্সে ছিল, সময় মতো তাকে ধরছে। এটার মানে হচ্ছেই যে একটা সময় হয়তো আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে আমার ধারণা। সেক্ষেত্রে কারা করবে? প্রধানমন্ত্রী যিনি সাবেক, উনি করতে পারবেন না, কিন্তু উনি এখন পর্যন্ত ছাড়ছেন না, উনি কিন্তু ওনার পথ ছাড়েন নাই। মানে ক্ষমতার লোভ মানুষের এত, এখনও কিন্তু ছাড়তে পারতেন ভারত বসে, যে ঠিক আছে অন্য কাউকে আমি বানাই দিলাম। তো আমার ধারণা শিরিন শারমিন চৌধুরী কাস্টডিতে গেছে, কি ইস্যুতে ধরছে আমি তা জানি না, তবে তার জামিন পাওয়াটা আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য। হত্যা মামলা দেখানো যাই দেখেন, তারা হেভিওয়েট জামিন পেতেই পারে। হয়তো যখন জামিন পাবে তাহলে সে ক্লিন ইমেজে থাকলো, অর্থাৎ তখন সে ফ্রি মুভ করতে পারবে। এই গ্রেপ্তার না হয়ে ফ্রি মুভ করলে একটা কোশ্চেন আসতো পাবলিক সেন্টিমেন্ট। এই যে কথাটা বলছে রুহুল কবির রিজভী, যে সেন্টিমেন্ট, যে এখন যদি শিরিন শারমিন যদি এমনি ঘুরতে থাকতো তাহলে হত্যা মামলা আসলে ঘরে কেমনে, ফেসিস্টের দোষর ঘরে কেমনে, হ্যাঁ, এই গ্রাউন্ডে তিনি দিয়েছেন। অথচ ফেসিস্টের দোষর রাষ্ট্রপতি কিন্তু বহাল তবিয়াতে আছে। ইউ সি দ্য পলিটিক্স। মানে আমার কাছে এটা আলোচনা করতে এখন ভালো লাগে না ইনফ্যাক্ট। তো আমার মনে হয় আলটিমেটলি একটা সার্টেন টাইম দেখা যাবে শিরিন শারমিন চৌধুরী রিলিফ পাবে। রিলিফ পাওয়ার পর যদি কখনো সুযোগ আসে যে ক্লিন ইমেজের ইয়ে করবে, সেক্ষেত্রে তারা নেতৃত্ব দিতে পারে। না, আমার কাছে যে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এই আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতার বাইরে থাকে সে মারাত্মকভাবে গণতান্ত্রিক থাকেন, এবং মানবিক গুণাবলী তাদের কাছে সাংঘাতিক থাকে। চলনে বলনে টেলিভিশন টক শোতে সর্বত্র তাদের মানবিক গুণাবলী পাওয়া যায়, সেটা যে দলই হোক, ক্ষমতায় যখন থাকেন না, ক্ষমতার বাইরে থাকাকালীন। আমরা যেমন এই 5ই আগস্টের আগে যে টকশোগুলো করেছি সেখানে আওয়ামী লীগের লোক ছিল, এবং আওয়ামী লীগের লোকের সাথে আমরা যখন টকশো করতাম তখন আমরা দেখতাম টিভি চ্যানেল যারা অ্যাঙ্কারিং করেন, এর বাস্তবতা যেটা, আমি এখানে কোনো কথা বলতে গেলে অ্যাঙ্কার সাহেবের জন্য বলতে একটু ধৈর্য ধরেন, সময় দেন, আমাকে বলতে না দিলে হবে না, এবং সেটা অ্যাঙ্কাররা ফলো করতো। আমরা সেগুলো বলতে পারতাম না মানে কি এখন কি সেরকম দেখেন কিছু এরকম? এখন মনে করেন যে আপনি সরকারি দলীয় 2/3 মেজরিটি পাওয়া দলীয় কাউকে আনেন, সে বললে সেম জিনিস হবে। আমরা ইতিমধ্যে বহুজন, নাম বলবো না, নাম বললে কি হয়, ওই লোকটার ক্ষতি হতে পারে, তার সম্পর্কে মানুষ খারাপ ধারণা নিতে পারে। 21 টেলিভিশনের তো আপনারা 21 টেলিভিশন আপনি যাচ্ছেন কেন? তাহলে পার্টিকুলার তাহলে আমি সবচেয়ে ভালো মানুষ ধরে বসে থাকলে কাজ হবে? আপনি ভালো, ঠিক আছে, তো আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা বলি। আপনার ফুটপাতে কোট বিক্রি হয়, যে কোট, একটা কোট কত ভাই, 200-250 টাকা না?
যেটা মজুরি লাগে 6,000 টাকা। তো ফুটপাতে মনে করেন 200 কোট সাজানো আছে, এর ভিতরে একটা এ গ্রেডের টেইলার মাস্টার বানানো 20,000 টাকা দামের কোট আছে, ওইটার দামও 200 টাকাই বলবে। কেউ কিনতে গেলে ওটার দাম 200 টাকা বলবে। তা আপনি ভালো চ্যানেল, সব ঠিক আছে, আপনি মিডিয়ার জগতে সবার কথা বলবো, তখন কিন্তু আপনি ভাববেন আপনি ওর ভিতরেই পড়ে যাবেন, ওই এক্সেপশন আপনাকে খুঁজবে না, সেটা বলছি। তো এখন এই যে প্রসঙ্গে ছিলাম, এই যে বলতেছেন যে বিচার বিভাগের কথা, হ্যাঁ, এই বিচার বিভাগের স্বাধীনতা কে না চায়? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, ক্ষমতার বাইরে যখন থাকে তখন ব্যাপকভাবে চায় বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতাটাকে যদি আপনি পরাধীন করে ফেলেন, নিয়োগকর্তা যদি সরকার হয়ে যায়, আমার এত মামলা বোঝার দরকার নাই, নিয়োগকর্তা যদি সরকার হয়ে যায়, তাহলে আপনি দেখবেন সরকার পক্ষের, এই দেশের মানুষ তো বিচারক কিন্তু তার এজলাসে বসে বসে বোঝেন কি যে ক্ষমতাটা, দায়িত্বভার কার উপরে সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি কেয়ারিং হবে। আর এই বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, বিচার বিভাগ তার মতো থাকে, সে কাউকে কেয়ার করবে না। আপনার নিয়োগকর্তা যখন সরকার হয়ে যাবে তখন তো তাকে কেয়ার করতে হবে, সোজা হিসাব। আজকে আমরা এটা শুনছি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে, কি বলছে রায়তে? বলছে 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নির্মাণ করার ডাইরেকশন দিছে। ভালো জিনিস তো, এটার জন্য আমি আপিল করতেই বা যাবো কেন? আপিল করতে যাওয়ার প্রয়োজনই বা কি? আমি তর্কের খাতিরে বলছি, আমি যদি গণতন্ত্রে বিশ্বাসী হই, আমি যদি বিচার বিভাগকে মজবুত করার জন্য বিশ্বাসী হই, তাহলে তো আমার এখান থেকে আমি উচ্চ আদালতে কেন যাব? আর যদি আমি সেটাই বিশ্বাসী নাই, তাইলে আমি যাব না। এখন আমি ব্যক্তিগতভাবে জানতে চাইব, বুঝতে চাইবই যে এটা যদি উচ্চ আদালতে যায়, আমি আজকে এই জনতার মাঝে, আপনাদের মাধ্যমে জনতার কাছে না, পুরো দেশের কাছে তথা বিচার বিভাগের যারা প্রধান, তাদের কাছে আমি দেখতে চাই যে আমার বিচার বিভাগ কিভাবে কাজ করে। এটা খুব দ্রুত অ্যাপিলেট ডিসিশন নেন এবং তারা সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত থেকেই আমাদের যা রায় হয়ে যাবে যে আমরা কি সরকার দ্বারা বিচার বিভাগ পরিচালিত না বিচার বিভাগ দ্বারা সরকার নিয়ন্ত্রিত, সেটা আমরা খুব দ্রুত দেখতে চাই। কেননা এটা যদি আপনি দ্রুত না করেন, তাহলে হাইকোর্ট যে রায় দিছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এটাও বলছে, সার্টিফিকেট দেওয়া বলে এটাকে, একটা সার্টিফিকেট দিছে, এটার মানে হচ্ছে আপিল অটোমেটিক হবে। আপিল যদি অটোমেটিক হয়ে যায়, মানে আপিল নিয়ে কোনো হিয়ারিং করা লাগবে না, ফাইল করলেই সেটা আপিল হয়ে গেল। তো আপিল যদি হয়ে যায়, ওখানে কিন্তু এইটা পেন্ডিং থাকলে কিন্তু বিচার ওই 3 মাসের মধ্যে আর বিচার বিভাগ আলাদা হচ্ছে না, আলাদা সচিবালয় হবে না। কেননা আমরা অলরেডি সলিসিটার অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা বার্তা পাইছি এই যে তারা সরকারের সাথে আলাপ করছে এবং সরকার এই বিষয়ে দায়িত্ব পালন করবে। অর্থাৎ তারা যে বিচার বিভাগকে আলাদা করবে, সচিবালয় করবে, সেটার জন্য সরকারের একটা রোল থাকে। সেই সরকারের রোলটা যদি না পায় হাইকোর্টের রায়ের ভিত্তিতে, তাহলে কিন্তু অ্যাপেলেট ডিভিশনে ফলাফল রায় না হইলেও ওটা পেন্ডিং থাকবে। আমার কথাটা বুঝাইতে পারছি? অ্যাপিলেট ডিভিশন যদি রায় নাও আসে, ওই বিচার বিভাগের সচিবালয়টা কিন্তু আলাদা হবে না। সুতরাং আমি দাবি করতেছি বিচার বিভাগ এবং সরকার দুইজনের উদ্যোগ আমি দেখতে চাই। এটা অ্যাপিলেট ডিভিশনে যাক এবং অ্যাপিলেট ডিভিশনে জাজমেন্ট দিয়ে দেখ। সেই জাজমেন্ট বলে দিবে যে বিচার বিভাগ কি স্বাধীন হতে চান কিনা, বিচার বিভাগ নিজে নিয়ন্ত্রিত হইতে চান কিনা সরকার দ্বারা, নাকি বিচার বিভাগ সরকারকে কেয়ার না করে স্বাধীন সত্তা নিয়ে থাকবেন। এই জাজমেন্টটা আমরা দ্রুত আগামী 3 মাসের মধ্যে চাই। এটা কোনো কঠিন কাজ নেই, একটা পার্টিকুলার এই কেসটা করে আমরা দেখতে চাই। আমরা যে সরকারকে ব্লেম দেই, রাজনৈতিক দলকে ব্লেম দেই, নানানজনকে ব্লেম দেই। সুতরাং আমি মনে করি যেহেতু আপিলটা রাইট হয়ে গেছে, এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেন আর যাই, তাদের উচিত খুব দ্রুত মামলাটাকে এনে এটা নিষ্পত্তি করা। কারণ আমার কাছে মনে হয় একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সুতরাং বিচার বিভাগের বিষয় আমি এটুকুই এখন আপাতত রাখলাম। আর একটা প্রশ্ন আপনি কি করছেন আমি ভুলে গেছি, সেটি জুলাই সনদ নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমি আসি আগে এই বিষয়ে রুবেল ভাই বক্তব্য নিয়ে আসি। আমি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, রাজনীতি বিশ্লেষকরা যে কথাটি বলছেন যে বিএনপির বর্তমান অবস্থা তাদের অঙ্গীকারের বিপরীত। তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তার মধ্যে একটি বড় বিষয় ছিল বিচার বিভাগের সংস্কার। আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ দলীয়করণের ভুক্তভোগী বিএনপি এবং তারা বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে সবচেয়ে সোচ্চার ছিল, এটি বিভিন্ন বিশ্লেষকরা বলছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ। আমাদের ন্যূনতম একটা প্রত্যাশা ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর, সেটা হচ্ছে এবং 90-এর গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রূপান্তর হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আমরা যারা বামপন্থী, আমাদের লক্ষ্য হলো শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ, তার না হোক একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাই। ঠিক আছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশটা যদি পাইতে চাই, তা 3টা জিনিস আমার নিশ্চিত মিনিমাম করা দরকার। একটা হলো যেটা 12 ফেব্রুয়ারি হলো যে আমার ভোটার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইটুক নিশ্চয়তা আমার পাওয়া দরকার এক, এবং সেটা 5 বছর পর যেন আবার ফিরে আসে আর কি সেই সিস্টেমটা। আরেকটা 2টা খুব গুরুত্বপূর্ণ বিষয়,
একটি হচ্ছে গিয়ে বিচার বিভাগের স্বাধীনতা, আর একটা হলো গণমাধ্যমের স্বাধীনতা। আমি গণমাধ্যমের স্বাধীনতা বলতে 21 টিভির স্বাধীনতা বলতেছি না। রাজ্জাকি ভাই, আপনি এবং আমরা কিন্তু একটা টেলিভিশনের মালিক, আমরা ভুলে গেছি। আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় ওই বাংলাদেশ টেলিভিশন চলে, বিটিভি চলে, হ্যাঁ, ওটার মালিক আমরা জনগণ, ঠিক আছে। ওই বিটিভির অবস্থাটা কি আর কি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ তখন হচ্ছে এত চ্যানেল ছিল না। আমরা যখন সেই ইন্টারমিডিয়েট পড়ি 90-এর গণঅভ্যুত্থানের পরের যে অবস্থা আর কি, সেই সময় খুব ছিল যে বিটিভি ছিল আগে সাহেবের বাক্স, হ্যাঁ, বিবি গোলামের বাক্স, এখন ওটা বিবির বাক্স হয়ে গেছে আর কি। 91 সালের পর আমরা বলতাম আর কি সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলামের গোলাম বাক্স, মানে আমরা যে ছোটবেলায় গিয়ে বলে তাদের মতো করে ওরা গোলাম আর কি। তো আমার বাংলাদেশ টেলিভিশন জনগণের টাকায় যে চলা, সেটা হচ্ছে গিয়ে সেটার একটা স্বাধীনতার দাবি ছিল কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের সময় আর কি। কারণ আমরা এরশাদকে দেখতে দেখতে ত্যক্ত এবং বিরক্ত ছিলাম, প্রতিদিন আমাদের জোর করে, কিন্তু অন্য কোনো টিভি দেখা যেত না, ওই রাত 8টার সময় বসলেই আমরা এরশাদের বক্তৃতা শুনতে হইতো। তো সেই সাহেব বিবি গোলামের বাক্স থেকে বেড়ে আসার চেষ্টা আমরা করতাম। এটা এখনো আছে, বিটিভিটা এখনো আছে, সেখানে বিশাল রাজস্ব ব্যয় হচ্ছে। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিচার বিভাগের স্বাধীনতা যদি আপনি নিশ্চিত না করেন, না করার যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন, তাহলে নিশ্চিত আপনি গণতন্ত্রের বিপক্ষে, নিশ্চিত আবার আপনি নতুন করে স্বৈরতন্ত্রের পক্ষে হাঁটা শুরু করে দিয়েছেন। এটা একদম মানে ক্লিনিক্যাল ফিচার থাকে না, আপনার জ্বর হইলে কেমনে বুঝবো জ্বর হয়েছে, আপনার করোনা হইলে যেমন বোঝা যায় যে করোনা হয়েছে, হ্যাঁ, আপনার জল বসন্ত হইলে যেন বোঝা যায় আপনার জল বসন্ত হয়েছে। তেমনি করে যখন সরকার বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ চালানো শুরু করবে, তখন বুঝতে হবে যে স্বৈরতন্ত্রের যে অসুখ, স্বৈরতন্ত্রের যে প্রবণতা, সেই প্রবণতায় তাকে একেবারে আবিষ্ট করে ফেলছে। এখন তো মাত্র, এখন ধরেন বড় বড় দুর্নীতি শুরু হয়নি আর কি, ঠিক আছে। মাত্র সরকারের বয়স ছিল 40-45 দিন, এখনো দুর্নীতির অ্যাকাউন্ট খোলে নাই সরকার, ঠিক আছে। এখনো হচ্ছে আপনার বিরোধী দল তেমন কোনো জোরদার আন্দোলন শুরুই করে নাই, হরতাল টরতাল এরকম কিছু শুরুই করতে পারে নাই বিরোধী দল, সংসদের বিরোধী দল বলেন, আমাদের মতো বাইরের বিরোধী দল বলেন, আমরা কেউ এরকম জোরদার আন্দোলন শুরুই করি নাই। এখনই যদি তারা হচ্ছে গিয়ে ভয়ে আতঙ্কে হচ্ছে ক্রমশ সংকুচিত করে, এবং সেই যে 133টি অধ্যাদেশের বিষয়ে আলাপ হলো, সেই অধ্যাদেশগুলোর মধ্যে যে 4টিকে তারা একদম চোখ বন্ধ করে করেছিলেন, হ্যাঁ, তার মধ্যে সেই সুপ্রিম কোর্টের বিষয়টা ছিল, অধস্তন আদালতগুলোকে নিয়ন্ত্রণ করবে, এরকম যে বিষয়গুলো ছিল, এটা অ্যাবসলিউট গণতান্ত্রিক বিষয়। আমি ওই এন্ট্রিম গভর্নমেন্ট, ওই অনির্বাচিত গভর্নমেন্টের অনেক কাজের প্রচন্ড ঘোর বিরোধী, হ্যাঁ, অনেক কিছু আমি ঘোর বিরোধী আর কি। বাংলাদেশকে রীতিমতো বেঁচে দিছে, গোলামির একটা বাণিজ্য চুক্তি করছে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু তারপরও সেই ওই গভর্নমেন্ট যে প্রতি 4 দিনে একটা করে অধ্যাদেশ পাশ করছে, সেই গভর্নমেন্টও কিন্তু এই জায়গাটা একটা গণতন্ত্রের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিয়েছিল। সেই পদক্ষেপটা রিসিভ করা দরকার ছিল বিএনপির, সেটা রিসিভ না করে উল্টাই দিয়ে করছেন। এখন যদি এটা আবার শেখ হাসিনা স্টাইলে করেন, যেমন হচ্ছে দেন কোটার বিষয়টা নিয়ে, ওটা তো আমরা কোটা আবার ফিরে নিয়ে আসি নাই, আমি নিষিদ্ধ করছি, আদালত আবার এই কোটাটা জারি করছে। ওই খেলা যদি খেলেন, আদালতের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করেন, আইনের উপর চাপাই দেন, আমি তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করিনি, তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করছে আর কি। তো ওইরকম হচ্ছে যে আদালতকে যদি ব্যবহার করার চেষ্টা করেন শেখ হাসিনার স্টাইলে, তাহলে তো হচ্ছে বাংলাদেশের মানুষ আবার সেই স্টাইলেই জবাব দেবে যে স্টাইলে শেখ হাসিনাকে জবাব দিয়েছিল। তো আমরা চাই না, আমরা চাই যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার 5 বছর থাকুক। এটা দেশটাকে পাকিস্তান জানানো হয়, পাকিস্তানে তো আজ পর্যন্ত কোনো সরকার তার মেয়াদ পূরণ করতে পারেনি, কিন্তু বাংলাদেশে বহু সরকার তার মেয়াদ পূরণ করতে পারছে আর কি। তো ওরকম মেয়াদ পূরণ করবার মানে চাই, প্রত্যাশা করি মেয়াদ, কিন্তু সেটা করতে হলে আপনার ন্যূনতম যে গণতন্ত্রের ব্যাপারগুলো আছে, খুব বেসিক যে বিষয়টা আছে, সেটা বিচার বিভাগের স্বাধীনতা আপনাকে নিশ্চিত করতে হবে। আর আপনি বিচার বিভাগ স্বাধীন না করেন, তাহলে আপনি তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যতই ভালো থাকুন ব্যক্তিগতভাবে, আপনি যতই দেশকে ভালোবাসেন, যতই আপনি সুন্দর সুন্দর কথা বলুন, সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন, সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করুন, আপনার কোনো পরিকল্পনা আপনি নিজের দল বাস্তবায়ন করতে দেবে না, আপনার দলীয় কর্মীরা বাস্তবায়ন করতে দেবে না, যদি আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে না পারেন। জি, আমি আবারও রাজ্জাকি ভাইয়ের কাছে আসছি। বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় মানবাধিকার কমিশন রোহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। বিলটি পাশের ফলে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ বাতিল হয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত 2009 সালের জাতীয় মানবাধিকার আইন পুনঃপ্রচলন হবে। বিলটি উত্থাপনে আপত্তি তুলে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আজকে যারা সরাসরি সরকারি বেঞ্চে রয়েছেন, তারা 24শে জুলাইয়ের আগে হলে এই বিল পাশের বিরোধিতা করতেন। এই অধ্যাদেশকে ল্যাপস করার মধ্য দিয়ে মানবাধিকার কমিশনকে রাজনৈতিক দমনপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মানবাধিকার কমিশনের বিষয়টি আছে। আরেকটি বিষয়, জুলাই সনদ নিয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছিলাম আজকে। জুলাই সনদ তো আমি বললাম, জামায়াত সহ 11 দল তাদের দীর্ঘমেয়াদী আন্দোলনে যাচ্ছে, সেরকম একটি আমরা রূপরেখা দেখেছি। সেটা তারা রূপরেখা, তারা আন্দোলনে যাবে, যেতে পারে, যাওয়াটা যৌক্তিক না অযৌক্তিক সেই বিবেচনাও তাদের। কিন্তু আমি সাদামাটার চোখে যেটা দেখি, তাতে হলেই
আপনি যখন একটা সংসদের ভিতরে আমাদের যে দীর্ঘ, আমি যদি এরশাদের পরের থেকে, যে ভাই বললো যে এরশাদের পর থেকে তারা সক্রিয় আন্দোলন সবাই করে, বিশেষ করে এরশাদের টাইম থেকে, আমাদের যাদের বয়স এটা এরশাদের টাইম থেকে, সেই টাইম থেকেও যদি আপনি ধরেন 1991 সাল থেকে, 91 সাল থেকে কিন্তু কম না বছরগুলো, ওদিকে 9 বছর, এদিকে 26 আর 9 কত 33, 26 আর 9 9 35 বছর। আপনি যদি 35 বছরের রাজনীতি দেখেন তাহলে আপনি কি দেখতে পান সেখানে? এই 35 বছরের রাজনীতির ভিতরে কিন্তু এই যে আপনি মানবতা বিরোধী বিষয় বললেন, কিংবা কি যেন কথাটা বললেন, খেয়ে হারাই ফেললাম, সাবজেক্টটা ছিল মানবাধিকার কমিশন বিলটি। হ্যাঁ, আচ্ছা, মানবাধিকার কমিশন বিল, তারপর এবং এই যে দেখেন একটা, আপনি কি খেয়াল করছেন যে জুলাই আন্দোলনকারীদের সুরক্ষা আইনটা করছে, সেটা দেখছেন? সেখানে কিন্তু ওই অধ্যাদেশের 5 নম্বর ইয়েতে, ভাই বোধহয় দেখছেন এটা না, 5 নম্বর ইয়েতে বলা আছে জুলাই অভ্যুত্থানের যারা ছিল তাদের বিরুদ্ধে যে ফৌজদারি এবং দেওয়ানি যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো কিন্তু সব প্রত্যাহার করা হবে, ঠিক আছে? পাশাপাশি 5 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যদি কারো বিরুদ্ধে সরাসরি কোনো হত্যার অভিযোগ থাকে, সে যদি কোনো দাপ্তরিক হন, কোনো প্রশাসনিক বাহিনীর হন, সরকারি কোনো বাহিনীরও হন, সেক্ষেত্রে তারা মামলা যদি হয়ে যায় করতে পারবে, তদন্ত করতে পারবে, এবং মানবাধিকার কমিশনের অনুমতি সাপেক্ষে। এবং আমার কাছে মনে হয় এই জন্য মানবাধিকার কমিশনটাকে ওইভাবে রাখা হয়েছে। তাতে কিন্তু আলটিমেটলি আপনার সুরক্ষাটা হয় নাই, কারণ সুরক্ষা আইন দিয়ে কখনো করা যায় না। বঙ্গবন্ধু হত্যার পরেও কিন্তু ইন্ডেমনিটি করা হয়েছিল, এবং আপনার মনে আছে, ভাইয়ের মনে আছে, 71 সালের পরেও কিন্তু একটা ইন্ডেমনিটি করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে। কোনো ইন্ডেমনিটি থাকে না, কারণ ইন্ডেমনিটি হলো কি, আমি না মানলে আপনি কি করবেন, না মানলে আপনি কি করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্ডেমনিটির কথার মানে হচ্ছে এই যে একটা অঘটন ঘটছে, সেটার বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, আপনি জিনিসটা বুঝেন, আপনি অ্যাকশন নেবেন, আপনি এটাকে বৈধতা দিবেন। কোন অর্থে বলছি আমি, এই যে বৈধতাটা দিবেন, সেই বৈধতাটার জন্য হলো জুলাই সনদ। আর একটু খুলে যদি আমি আপনাকে বলি, জুলাই অভ্যুত্থানে যারা কাজ করছে তারা অপরাধী, ঠিক আছে? আমি এই আইন বলে ইন্ডেমনিটি দিতে গেলে বলে এটা তারা অপরাধী, কেননা রাষ্ট্রপক্ষ যারা ক্ষমতায় তারা কিন্তু সুরক্ষা আইনটা দিচ্ছে। এখন তারা যদি দাবি করে যে জুলাই আন্দোলনে তারা ছিল, তারা বলতেছে না যে আমরা আন্দোলনে ছিলাম, সেটা তো বলা হয়েছে। আমরা এই ভিডিও দেখছি যে পার্লামেন্টের একজন মেম্বার, নাম আমি ইচ্ছা করে বলি না, একটা তার বয়ান আছে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, বেগম খালেদা জিয়া একটা বলতেন, সেটা তো আছেই। ইন এডিশন একজন পার্লামেন্টের মেম্বার বর্তমানে, যিনি কয়দিন আগে বলছিলেন যে এই সংবিধান দেখলে আপনাদের গাত্র দেওয়া হয় কিনা, উনিও বলছিলেন যে এই সংবিধান মানুষের সংবিধান না, এই সংবিধান রাখা হবে না। তারাই আবার বলতেছে যে জুলাই আন্দোলনে তারা ছিল, জুলাই আন্দোলনে যারা ছিল তাদেরকে শ্রদ্ধা করে। তাহলে জুলাই সুরক্ষার যে আইনটা, বিধানটা, সেটা তো সবার জন্যই তো করা দরকার, শুধুমাত্র ওই ছাত্রদেরকে দিচ্ছি কেন আমি? তাহলে কি আমি জুলাইতে ছিলাম না? যারা আইনটারে পাশ করতেছে তারা কি ছিল না? তাহলে তারা আবার ওই যে হত্যার বিষয়টা, হত্যায় যদি কেউ সক্রিয় থাকে তারটা, তাহলে সেটা আসতেছে কেন? তাহলে কি জুলাইতে তারা খালি এই ছাত্ররা ছিল, তারা ছিল না? এটা যেমন একদিক। দ্বিতীয় দিক হচ্ছে তাহলে তাদের রক্ষা নাই, এই জুলাই আন্দোলনে যারা আছে, এটা পাশ করলে আপনার রক্ষা নাই, যে কোনো সময় রিওপেন হতে পারে। যেমনিভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীরা যে ইন্ডেমনিটি করছিল এটা রিওপেন হয়েছিল, তারপরে অন্যান্য ইন্ডেমনিটি সবই রিওপেন হয়, এটা রিওপেন হতে পারে। আবার সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের যে অবমাননা করা হচ্ছে এখন রেগুলার, আপনি কি দেখেন যে সংবিধানের অবমাননাটা কেমন হয়? আমি ভাই কারো পক্ষে বিপক্ষে না, আমি সংবিধানের ভিতরে যেটা আছে সেটা আপনাকে মানতে হবে। একজন ইউএনওর কি অবস্থা হয়েছে আপনারা জানেন, যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক পাঠ করছিল, সে তো ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন বলছিল, তাতে তার এই ইমিডিয়েট বদলি কেন হইলো? আবার 4-এর ক মোতাবেক বঙ্গবন্ধুর ছবি ঝুলতেছে না উপরে, তাহলে ভাই আপনার তো সংবিধান ভায়োলেট হচ্ছে। এখন বলা হচ্ছে যে না, আমরা তো সংশোধন করে এটা ঠিক করব। যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ তো অপরাধ হয়, নাকি হয় না? যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ অপরাধ হয়, এটা ক্রিমিনাল অফেন্স। এইটার ক্রিমিনাল অফেন্সের কিন্তু কোনো তামাদি নাই। কেন নাই? বঙ্গবন্ধুর ইন্ডেমনিটি দেখেন, তামাদি নাই। ওই যে মানবতা বিরোধী অপরাধে জামাতের বিরোধী, তামাদি নাই, এগুলোর তামাদি নাই। সুতরাং বিচার আপনাদের হবে, যে কেউ করতে পারে। এই দুই পক্ষই কিন্তু রিস্কে থাকবেন সংবিধান নিয়ে নাড়াচাড়া করে। এটার থেকে যদি আপনি মুক্তি পেতে চান, সেইটা আমি বলছি, দুই পক্ষের মুক্তি হইল আপনার জুলাই সনদের বাস্তবায়ন। জুলাই সনদের বাস্তবায়ন আপনাকে দিবে এই অভ্যুত্থান যেটা হয়েছে সেটার স্বীকৃতি এসে যাবে, এবং সেটার ভিতরে ঢুকে আপনার সংবিধানটাকে সংশোধন করবেন আপনাদের মতো করে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি শুধুমাত্র আমাকে এই জুলাই আমাকে দায়ের মুক্তি দেন, তার মানে কি? তার মানে হচ্ছে অপরাধটা আমি করছি। আপনি দায় মুক্তি দিচ্ছেন মানে কি? এখন বিচার হবে না, যে কোনো সময় হতে পারে। আপনি আমাকে দায় মুক্তি দিবেন কেন? ইট ইজ অ্যাকসেপ্টেড বাই অল, সবাই অ্যাকসেপ্ট করছে নাকি?